ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে জীবনবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। নিচের কোনটি গ্লুকোজের সম্পূর্ণ দহনের শেষ পণ্য? মানে গ্লুকোজ দহনের ফলে শেষে কোনটি পাওয়া যাবে? কার্বন ডাইঅক্সাইড ও স্টার্চ, ফ্রুক্টোজ ও ল্যাকটোজ, জল না ম্যানোজ, না কার্বন ডাইঅক্সাইড আর জল? তাহলে সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে গ্লুকোজ সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড আর জল। এখানে লেখা আছে গ্লুকোজের সম্পূর্ণ দহন, যা শেষ পণ্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, যার বেশিরভাগই তাপ শক্তি হিসাবে দেওয়া হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন কি বলছে? শ্বসন প্রক্রিয়া চলাকালীন নিচের কোনটি নির্গত হয় না? কোনটি নির্গত হয় না? কার্বন ডাইঅক্সাইড, জল, অক্সিজেন, শক্তি। সঠিক উত্তর হবে অক্সিজেন। শ্বসনের জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন, আর সালোক সংশ্লেষের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন নির্গত হয়, আর শ্বসনের ফলে তার ব্যতিক্রম, উল্টো অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়। এখানে ওটাই আলোচনা আছে। শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিজেন ব্যবহার করা হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি পণ্য হিসাবে নির্গত হয়। আর দহন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন। দহন বা শ্বসন এই প্রক্রিয়ার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন। এই গ্রহের প্রথম কোষ যেখানে বাস করতো সেখানে বায়ুমণ্ডল কেমন ছিল? মানে ফার্স্ট কোষ যেখানে বাস করতো বা সেই সময় সেখানকার বায়ুমণ্ডলের কী অবস্থা ছিল? অক্সিজেনের অভাব ছিল, কার্বন ডাইঅক্সাইডের অভাব ছিল, না বায়ুমণ্ডল ছিল না, না জলের অভাব ছিল? সঠিক উত্তর হবে অক্সিজেনের অভাব ছিল। সেখানে কিন্তু অক্সিজেন ছিল না। দেখিনি। এই গ্রহের প্রথম কোষগুলি এমন একটি বায়ুমণ্ডলে বাস করতো যেখানে অক্সিজেনের অভাব ছিল। এমনকি বর্তমান জীবন্ত জীবের মধ্যেও আমরা এমন কিছু জীবের কথা জানি যেগুলি অ্যানারোবিক অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়। এরপর কি বলছে? পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজের ভাঙন কী নামে পরিচিত? তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে যে গ্লুকোজ ভাঙন সেটা কী নামে পরিচিত? শ্বসন, গ্লাইকোলাইসিস, দহন, হাইড্রোলাইসিস। সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস। সঠিক উত্তর গ্লাইকোলাইসিস। দেখে নি কি? যে কোনো ক্ষেত্রে সমস্ত জীবন্ত প্রাণী অক্সিজেনের সাহায্য ছাড়াই গ্লুকোজকে আংশিকভাবে অক্সিডাইজ করার জন্য এনজাইমেটিক যন্ত্রপাতি ধরে রাখে। পাইরুভিক অ্যাসিডে গ্লুকোজের এই ভাঙনকে গ্লাইকোলাইসিস বলা হয়। তাহলে পাইরুভিক যে অ্যাসিড সেটা গ্লুকোজের এই যে ভাঙন সেটাকে কী বলা হচ্ছে? গ্লাইকোলাইসিস। এরপরে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয়। ঠিক আছে, এটা সত্য না মিথ্যা? এটা সত্য, অবশ্যই এটা জেনে নেব। গ্লাইকোলাইসিসের স্কিমটি ওস্তাদ এমডন, মেয়ারহফ আর পার্নেস এই তিনজন বিজ্ঞানী মিলেই কিন্তু আবিষ্কার করে। তাই গ্লাইকোলাইসিস শব্দটি একটা গ্রিক শব্দ, এটা চিনির বিভাজন। এর অর্থ হচ্ছে চিনি বা সুগারের বিভাজন বা শর্করার বিভাজন। এরপর গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, না প্লাজমা মেমব্রেন, না অভ্যন্তরীণ মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন? সঠিক উত্তর হবে সাইটোপ্লাজম। সঠিক উত্তর কি? সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, বারবার জিজ্ঞাসা করা হয়। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে, সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে উপস্থিত থাকে। অ্যানারোবিক জীবের ক্ষেত্রে এটি শ্বাস প্রশ্বাসের একমাত্র প্রক্রিয়া। এরপর ফার্মেন্টেশন আবিষ্কার করেন কে? কোন বিজ্ঞানী ফার্মেন্টেশন আবিষ্কার করেছিল? গেলুসাক, লুই পাস্তুর, কেপলার, আর্নেস্ট হেকেল? সঠিক উত্তর হবে লুই পাস্তুর। এই লুই পাস্তুর কিন্তু ফার্মেন্টেশন আবিষ্কার করেছিল। ফার্মেন্টেশন আবিষ্কার করেছিল লুই পাস্তুর। এটি গ্লুকোজের অসম্পূর্ণ অক্সিডেশন যা অ্যানারোবিক অবস্থায় থাকে। এবার দেখে নিই ফার্মেন্টেশন থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্মেন্টেশনের চূড়ান্ত পণ্য কী কী? মানে ফার্মেন্টেশনের ফলে চূড়ান্ত লাস্টে কী কী উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, জল, না কার্বন ডাইঅক্সাইড মিথানল, না জল এবং ইথানল, না কার্বন ডাইঅক্সাইড ইথানল? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ইথানল। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে ফার্মেন্টেশনের ফলে কী কী পণ্য উৎপন্ন হচ্ছে? লাস্ট কার্বন ডাইঅক্সাইড আর ইথানল। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় গ্লুকোজের অসম্পূর্ণ অক্সিডেশন অ্যানারোবিক অবস্থার মধ্যে বিক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড ও ইথানলে রূপান্তরিত হয়। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর ইথানলে রূপান্তরিত হচ্ছে, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অপশান তৈরি করে প্রশ্ন অবশ্যই হতে পারে। এরপর প্রাণীকোষের ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন কোথায় ঘটে? পুরো শরীরে, কখনো কখনো পেশিতে, পেশিগুলির প্রধান শ্বাস প্রশ্বাসের পথে, না চোখে? সঠিক উত্তর হবে কখনো কখনো পেশিতে। পেশিতে কিন্তু ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয়।
যাকে পেশি ক্লান্তির সৃষ্টি করে, যার ফলে প্রাণী কোষে ব্যায়ামের সময় পেশিতে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ঘটে যখন সেলুলার শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন অপর্যাপ্ত হয়, মানে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, তখন পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ দ্বারা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। এরপর 10 নম্বর প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড গাজনে মানে ফার্মেন্টেশনে হ্রাসকারী এজেন্টগুলি হলো কার্বন ডাই অক্সাইড এবং জল। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এটা সঠিক উত্তর হবে, ডিটেলসটা পড়লেই জানা যাবে। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন এবং অ্যালকোহলযুক্ত ফার্মেন্টেশনে হ্রাসকারী এজেন্ট হলো NADH প্লাস এইচ, যা NAD প্লাসতে পুনরায় অক্সিডাইজ করা হয়। এই উভয় প্রক্রিয়া বিপজ্জনক কারণ অ্যাসিড বা অ্যালকোহল তৈরি করে। আচ্ছা, এরপরে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যালকোহলের ফার্মেন্টেশনে কত শক্তি নির্গত হয়? 7%-এর কম, 7% বেশি, না 50%-এর বেশি, না 75% বেশি? সঠিক উত্তর হবে 7%-এর কম, মানে 7%-এর কম। ল্যাকটিক অ্যাসিড এবং অ্যালকোহলের গাজনে বা ফার্মেন্টেশনে উভয় ক্ষেত্রেই কিন্তু বেশি শক্তি নির্গত হয় না। গ্লুকোজের শক্তির 7%-এর কম নিশ্চিত হয়। এই সমস্ত এটিপির উচ্চ শক্তি বন্ধন হিসাবে আটকা পড়ে না। এটিপির পুরো নাম কি? আগের ক্লাসেই জেনেছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বিভিন্ন কোষ কত উপায়ে পাইরুভিক অ্যাসিড পরিচালনা করে? কী আছে এখানে? 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে 3 উপায়, 3টি। তা 3টি কী জেনে নেওয়া যাক। 3টি প্রধান উপায় রয়েছে যেখানে বিভিন্ন কোষের গ্লাইকোলাইসিস দ্বারা উৎপাদিত পাইরুভিক অ্যাসিড পরিচালনা করে। সঠিক উত্তর কী হবে? 3টি। 1, ল্যাকটিক অ্যাসিড গাজন বা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যালকোহলিক গাজন বা অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আর তৃতীয়টি কি? বায়ুজীবী শ্বসন। এটা শ্বসন হবে, বায়ুজীবী শ্বসন। প্রিন্টিং মিস্টেক হয়েছে, বায়ুজীবী শ্বসন। এরপর বায়বীয় শ্বসন কি? গ্লুকোজের আংশিক জারণ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, জৈব পদার্থের সম্পূর্ণ জারণ, শুধুমাত্র গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশন। জৈব পদার্থের সম্পূর্ণ জারণ, এটা হবে সঠিক উত্তর, বায়বীয় শ্বসন মানে। বায়বীয় শ্বসন হলো জৈব পদার্থের সম্পূর্ণ জারণ যা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। এটি কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। এটি একটি শক্তি উৎপাদনকারী প্রক্রিয়া। এটিপি আকারে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এবং জল ও কার্বন ডাই অক্সাইডের উপজাত হিসাবে নির্গত করে। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আবার প্রশ্ন আকারেও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। এই জন্য এগুলো প্রত্যেকটি নোট ডাউন করে নিলে কিন্তু পরীক্ষার জন্য খুবই ভালো হবে। বায়বীয় শ্বসন সাধারণত কোথায় সঞ্চালিত হয়? নিম্ন কশেরুকা, উচ্চ জীব, না প্রোক্যারিওটিক কোষ, না শুধুমাত্র এক কোষী ইউক্যারিওটিক? উচ্চতর জীবের ক্ষেত্রে হবে। সঠিক উত্তর কি? উচ্চতর জীব। না, উচ্চতর জীবের মধ্যে বায়বীয় শ্বসন সব থেকে বেশি দেখা যায়। ইউক্যারিওটিক বায়বীয় শ্বাস প্রশ্বাসের ধাপগুলি মাইটোকন্ড্রিয়াতে সঞ্চালিত হয় এবং এর জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এরপর কি বলছে? বায়বীয় শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা কি? মানে বায়বীয় শ্বাস প্রশ্বাসের কার্যকারিতা কত শতাংশ? অপশান অনুযায়ী যদি দেখা হয়, 75-এর বেশি, 45, 20-র কম, 99। তার সঠিক উত্তর হবে 45%। এরপর বায়বীয় শ্বাস প্রশ্বাসের দ্বিতীয় প্রক্রিয়াটি কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার লুমেনে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লিতে, না মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টে? সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লিতে। এটাতে কিন্তু বায়বীয় শ্বসনের দুটি পর্যায়। এবার এখানে ডিটেলসটা একটু জেনে নেব। বায়বীয় শ্বসনের দুটি পর্যায় হলো ক্রেবস চক্র আর ইলেকট্রন পরিবহন। প্রথম প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তাহলে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতেই পারে যে প্রথমটি তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আর দ্বিতীয়টি হচ্ছে ইউক্যারিওটিক মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লিতে। তাহলে এখান থেকে কিন্তু দুটো প্রশ্নের উত্তর জানা হলো। এরপর পাইরুভেটের সম্পূর্ণ অক্সিডেশনের সময় কয়টি কার্বন ডাইঅক্সাইড অণু অবশিষ্ট থাকে? 1, 2, 5, না 3? সঠিক উত্তর হবে 3টি। পাইরুভিক অ্যাসিডের বিপাক দ্বারা NADH এর কয়টি অণু উৎপন্ন হয়? 1, 2, 3, 4? সঠিক উত্তর হবে 2টি। এখান থেকে ডিটেলসটা একটু জেনে নিই। প্রক্রিয়া চলাকালীন পাইরুভিক অ্যাসিডের দুটি অণুর বিপাক থেকে NADH এর দুটি অণু উৎপন্ন হয় যা গ্লাইকোলাইসিসের সময় একটি গ্লুকোজ অণু থেকে উৎপন্ন হয়। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র কে আবিষ্কার করেন বা
এটাকে বলা হয় টিসিএ চক্র। কে আবিষ্কার করে? হ্যান্স ক্রেবস, আর্নেস্ট হেকেল, লুই পাস্তুর, চার্লস ডারউইন। সঠিক উত্তর হবে হ্যান্স ক্রেবস। হ্যান্স ক্রেবসই কিন্তু এই টিসিএ চক্র আবিষ্কার করেছিল। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, যা সাধারণত ক্রেবস চক্র নামে পরিচিত। এটা কিন্তু ক্রেবস চক্র নামে কিন্তু পরিচিত, এই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। হ্যান্স ক্রেবস দ্বারা এটি ব্যাখ্যা করা হয়েছিল, যিনি প্রথম কবুতরের উড়ন্ত পেশি থেকে এটি আবিষ্কার করেছিল। কিন্তু কবুতরের কী থেকে, কোন প্রাণী থেকে? কবুতর থেকে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। টিসিএ চক্র নিচের কোন যৌগের ঘনীভবন দিয়ে শুরু হয়? তাহলে এটাও কিন্তু খুব একটা ভালো প্রশ্ন। টিসিএ চক্র নিচের কোন যৌগের ঘনীভবন দিয়ে শুরু হয়? সুক্রোজ, অ্যাসিটাইল গ্রুপ, না ইথানল, না পাইরুভেট। সঠিক উত্তর হবে অ্যাসিটাইল গ্রুপ। এখানে দেখে নেওয়া যাক, টিসিএ চক্রটি অ্যাসিটাইল গ্রুপের ঘনীভবনের সাথে যুক্ত। এটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং জলের সাথে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং জলের সঙ্গে বিক্রিয়া করে, এইগুলো বিক্রিয়া করে কি হচ্ছে? সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। নিচের কোন যৌগটি টিসিএ চক্রের প্রথম সদস্য? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড, না সুসনিক অ্যাসিড, না ম্যালিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এসএলপির সম্পূর্ণ নাম বা পুরো নাম কি? এসএলপির ফসফোরিলেশন সাবজেনিক লেভেল, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, এইটা হবে সঠিক উত্তর। সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। নিচের কোনটি শ্বাস প্রশ্বাসের জন্য উপকারী পদার্থ? সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ আর ম্যানোজ। সঠিক উত্তর হবে গ্লুকোজ। শ্বাস প্রশ্বাসের জন্য, শ্বসনের জন্য গ্লুকোজ তো প্রয়োজন হবে না। চর্বি শ্বাস প্রশ্বাসের জন্য তারা কি ভেঙে যায়? গ্লিসারল ফ্যাটি অ্যাসিড, না গ্লিসারল ইথানল, না ফ্যাটি অ্যাসিড শুধুমাত্র, না শুধুমাত্র গ্লিসারল। সঠিক উত্তর হবে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। চর্বিগুলিকে প্রথমে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে বিভক্ত করতে হবে। যদি ফ্যাটি অ্যাসিডগুলিকে শ্বাস প্রশ্বাস নেওয়া হয় তবে তারা প্রথমে অ্যাসিটাইল কোএনজাইম এ অবনমিত হবে এবং পথের মধ্যে প্রবেশ করবে। এরপর গ্লাইকোলাইসিস ড্যাশও বলা হয়, মানে গ্লাইকোলাইসিসকে কি বলা হয়? ইএমপি পাথওয়ে, এএমআর পাথওয়ে, না এলএমএস পাথওয়ে, না ওএমএস পাথওয়ে। সঠিক উত্তর হবে ইএমপি, মানে এমডম, মেয়ারফ আর পার্নেস। এরা আবিষ্কার করেছিল, এই জন্য গ্লাইকোলাইসিসকে ইএমপি পাথওয়েও কিন্তু বলা হয়। এই যে গ্লাইকোলাইসিস যেহেতু এমডন, মেয়ারফ আর পার্নেস এই তিন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, তাই এটি আবিষ্কারীদের প্রাথমিক অক্ষরগুলির সাথে ইএমপি পথ হিসাবে পরিচিত। কোনটি জৈবিক ব্যবস্থায় সার্বজনীন পথ হিসাবে বিবেচিত হয়? ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, নাকি গ্লাইকোলাইসিস, না ফটো অক্সিডেশন। সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস। যেহেতু গ্লাইকোলাইসিস হলো শ্বাস প্রশ্বাসের প্রথম ধাপ, তাই সাইটোপ্লাজমে ঘটে। এটি কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, যার কারণে পাইরুভেট তৈরি হয়। এই একটি জৈব ব্যবস্থায় সার্বজনীন পথ হিসাবে বিবেচিত হয়। গ্লাইকোলাইসিসে এটিপির নেট লাভ হলো কত অণু, আর কি কত অণু এটিপি হবে গ্লাইকোলাইসিসে? 16, 32, 4, 8। সঠিক উত্তর হবে 4 অণু। এখানে ব্যাখ্যাটা দেখে নেব। গ্লাইকোলাইসিসে দুটি এনএডিএইচ গঠিত হয়, যা 6টি এটিপি এর সমতুল্য। এর সাথে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, উচ্চ শক্তি ফসফেট স্থানান্তর করার পরে আরও 2 অণু এটিপি উৎপাদন করা হয়। এইভাবে মোট 8টি অণু উৎপাদন হয়। তাহলে এখান থেকে এনএডিএইচ থেকে 6টি এটিপি সমতুল্য, আর একটা এডিপি থেকে 2টি এটিপি তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে 6 + 2 = 8। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 8। গ্লাইকোলাইসিসের সময় একটি এনএডিএইচ হলো এটিপি এর সংখ্যার সমতুল্য, এই যে আগের কোশ্চেনটায়। তাহলে এখানে 4, 4, 3, 2, 1। সঠিক উত্তর হবে 3। তাহলে কি একটি এনএডিএইচ, তাহলে দুটি হলো এনএডিএইচ, 6টি করছিল, তাহলে একটি হলে কটি? 3টি। এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু ঘুরিয়ে ফিরে জিজ্ঞাসা করতে পারে। গ্লাইকোলাইসিসে গ্লিসারাইড 3 ফসফেট থেকে 1 আর 3 ডিফসফেটগ্লিসারাইড থেকে অক্সিডেশনের সময় থেকে
NADH এর সাথে 2টি অণু গঠিত হয় যা 6 অণু ATP এর জন্ম দেয় এবং একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সময় নিজ নিজ ATP ফর্মে রূপান্তরিত হয়। এরপর কি 29 নম্বর কোশ্চেন হচ্ছে যে বিজ্ঞানীরা গ্লাইকোলাইসিস আবিষ্কার করেছিল তারা হলেন, এর আগেই হয়ে গেছে এমডন, মেয়ারহফ, পার্নেস, এটা হবে সঠিক উত্তর। EMP পথ নামেও পরিচিত কিন্তু এদের নাম অনুযায়ী। এরপর বলছে জীবন প্রক্রিয়া বহন করার জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে আসে? খাদ্য, ঘর, পৃথিবী, গ্যালাক্সি। সঠিক উত্তর হবে খাদ্য থেকে। জেনে নেওয়া যাক। জীবন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত শক্তি কিছু ম্যাক্রোমলিকিউলার জারণ দ্বারা প্রাপ্ত হয়ে থাকে, যা আমরা খাদ্য বলি। সমস্ত জীবন প্রাণীর দৈনন্দিন জীবনে ক্রিয়াকলাপ চলার জন্য শক্তির প্রয়োজন, তা কিন্তু এই খাদ্য থেকেই আসে। নিচের কোনটি তাদের খাদ্য সংশ্লেষ করতে পারে? হলুদ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, প্রাণী আর মাইক্রোপ্লাজমা। সঠিক উত্তর হবে সবুজ উদ্ভিদ। এখানে কি বলছে যে শুধুমাত্র সবুজ উদ্ভিদ এবং সায়ানোব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের জন্য খাদ্য প্রস্তুত করতে পারে। তারা হালকা শক্তিকে আটকে রাখে এবং এটিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যা কার্বোহাইড্রেটের বন্ধনে সঞ্চিত থাকে। এরপর বলছে ছত্রাক কী ধরনের জীব? স্যাপ্রোফাইট, মাংসাশী, সর্বভোগ, তৃণভোজী। সঠিক উত্তর হবে স্যাপ্রোফাইট। সম্পর্কে জেনে ছত্রাক সাধারণত স্যাপ্রোফাইট বা মৃত। এরা ক্ষয়প্রাপ্ত পদার্থের উপর নির্ভরশীল। প্রাণীরা হেটারোট্রফিক, অর্থাৎ তারা সরাসরি তৃণভোজী বা পরোক্ষভাবে মাংসাশী উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। কোষীয় শ্বসন বলতে কি বোঝায়? জলের ভাঙন শক্তি খরচ করার জন্য, বায়ুর ভাঙন শক্তি করতে, খাদ্য সামগ্রিক ভাঙন শক্তি নির্গত, মাটির ভাঙন। সঠিক হবে শক্তি নির্গত করতে খাদ্য সামগ্রিক ভাঙন। ইউক্যারিওটের সালোকসংশ্লেষ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, ভ্যাকুল। সঠিক উত্তর হবে কি? ক্লোরোপ্লাস্টে। বলছে এখানে সালোকসংশ্লেষ ইউক্যারিওটিক ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটে, যেখানে শক্তি উৎপাদনের জন্য জটিল অণুগুলির ভাঙন সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়াতেই ঘটে কিন্তু। এরপর বলছি নিচের কোন বন্ধন ভাঙলে শক্তির মুক্তি হয়? PP বন্ড, CC বন্ড, NN বন্ড না SS বন্ড? এখানে আছে PP বন্ড, ফসফরাস বন্ড আছে, এখানে CC কার্বন বন্ড, এখানে NN নাইট্রোজেন বন্ড, আর SS সালফার বন্ড। তো এখান থেকে CC বন্ড হবে সঠিক উত্তর। ভাঙলে কিন্তু CC মানে কার্বন বন্ড এটা ভাঙলে কিন্তু কোষের শক্তি মুক্তি ঘটে আর কি। এখানে বলছে কোষের মধ্যে অক্সিডেশনের মাধ্যমে জটিল যৌগের CC বন্ধন ভাঙার ফলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই প্রক্রিয়াকে শ্বসন বলা হয়। কার্বন বন্ধন, এই CC বন্ড মানে কার্বন আর কার্বন। নিচের কোন যৌগটি শক্তি নির্গত করার জন্য অক্সিডাইজ হয় না? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, DNA। সঠিক উত্তর হবে DNA। DNA এর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। DNA বা RNA এর মতো নিউক্লিক অ্যাসিডগুলি কখনোই শক্তি নির্গত জন্য অক্সিডাইজ হয় না, কারণ এগুলি কোষের সম্মিলিত অংশ। এগুলি মানুষের মধ্যে বিভিন্ন জিন বহন বা প্রকাশ করতে ব্যবহৃত হয়, যা প্রোটিন গঠনের মতো বিভিন্ন কাজ সম্পাদন করে। তাহলে এই যে DNA এগুলোর কিন্তু কখনোই এগুলো শক্তি নির্গত করার জন্য অক্সিডাইজ হচ্ছে না। এগুলো কিন্তু DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এর পুরো নামও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। নিচের কোনটি কোষের শক্তি মুদ্রা হিসাবে কাজ করা হয়? ATP, এনজাইম, প্রোটিন, DNA। সঠিক উত্তর হবে ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ATPর পুরো নাম। ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট কোষের শক্তির মুদ্রা হিসেবে কাজ করে। শ্বাসযন্ত্রের স্তরগুলি অক্সিডেশনের মাধ্যমে যে শক্তি নির্গত হয় তা ATPতে সংরক্ষণ হয়, যা আমরা ভবিষ্যতের উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারি। এরপর দেখে নেব উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের জন্য নিচের কোন গ্যাসের প্রয়োজন হয়? এটা O2, CO2, N2, H2O। তাহলে সঠিক উত্তর হবে O2, অক্সিজেন প্রয়োজন শ্বাস প্রশ্বাসের জন্য। উদ্ভিদ শ্বাস প্রশ্বাসের জন্য কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন বা জলীয় বাষ্প প্রয়োজন হয় না। মানুষের মতো উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, CO2 নিঃসরণ করতে পারে। সালোকসংশ্লেষের মাধ্যমে তাদের কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত হয়। তেমনভাবে দেখা যায় যে সমস্ত ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরী অরণ্যের ক্ষেত্রে কি হয়, যে মাটি থেকে ফুঁড়ে কিন্তু তার সেই শিকড় বা মূলগুলো কিন্তু বেরিয়ে আসে উপরের দিকে। তাদের যে অক্সিজেনের যে ঘাটতি থাকে সেটা তো পায় না, তার জন্য কিন্তু সেই অক্সিজেনের প্রয়োজনে তারা সেটা ভেদ করে বেরিয়ে আসছে মাটি ফুঁড়ে।
নিচের কোনটি কাঠামো ব্যবহৃত করে উদ্ভিদে গ্যাস বিনিময় করে? কাণ্ড, শিকড়, বাকল, স্টোমাট। তাহলে কী হবে সঠিক উত্তর? স্টোমা থেকেই কিন্তু উদ্ভিদের গ্যাস বিনিময় করছে। প্রাণীদের মতো উদ্ভিদের গ্যাসের আদান প্রদানের জন্য কোনো বিশেষ অঙ্গ নেই, তবে এরা এই উদ্দেশ্যে স্ট্রোমা বা লেন্টিসেল ব্যবহার করে। কোনো বিশেষ শ্বাসযন্ত্রের অঙ্গ ছাড়াই গাছপালা সহজেই চলতে পারে। এরপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষাতে জিজ্ঞাসা করে, লেন্টিসেল কি? ছালের পৃষ্ঠের ছিদ্র, শিকড়ের উপরিভাগের খোলা, পাতার ছিদ্র, কাণ্ডের ছিদ্র। সঠিক উত্তর হবে ছালের পৃষ্ঠের ছিদ্র। দেখে নিই আর একটু ডিটেলসে। কাণ্ডের জীবন্ত কোষগুলি ছালের ভিতরে এবং নিচে পাতলা স্তরে সংগঠিত হয়, তাদের লেন্টিসেল নামে বলা হয় আর কি নামেও। অভ্যন্তরীণ কোষগুলি মৃত, শুধুমাত্র যান্ত্রিক সহায়তা প্রদান করে শ্বসনে। এখানে মেনলি জানাই যাচ্ছে যে কাণ্ডের লেন্টিসেল কি বলছে, লেন্টিসেল হচ্ছে ছালের পৃষ্ঠের ছিদ্র। আজকের ক্লাসে মডারেট কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করা হলো। এখন যে সময় পড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন আগের মতো ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় না, কিছু মডারেট কোশ্চেনও থাকে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আসন্ন যে রেলের এক্সাম, সেগুলো উপরে বেস করে এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।